হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। তোমাদের প্রত্যেককে আশা করি পড়াশোনা বা প্রিপারেশন লেভেল ঠিকঠাক যাচ্ছে। সামনে একগুচ্ছ পরীক্ষা, পিএসসির ডাব্লিউবিসিএসের মেন্স রয়েছে, ক্লার্কশিপস রয়েছে, মিসলিনিয়াস সার্ভিস রয়েছে, এছাড়া রেলের পরীক্ষা সামনে আসছে, এসএসসির এমটিএসের লেভেল রয়েছে, স্টেনোগ্রাফার বেরিয়ে গেছে। সুতরাং প্রচুর পরীক্ষা, পুলিশের পরীক্ষা রয়েছে এবং এই প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু বাদ দেওয়ার তালের মধ্যে একটা বড়সড় ফ্যাক্টর কারেন্ট অ্যাফেয়ার্স। এবং আশা করি তোমাদের প্রত্যেকেই অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার ঘাটাঘাটি করছো এবং নিজেদের প্রস্তুতিকে ঠিকঠাক নিয়ে যাওয়ার চেষ্টা করছো। আমরা একটা নতুন সিরিজ আনছি যেখানে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক ধাক্কায় যাতে রিভিশন হয়ে যায়, তার জন্য চেষ্টা করবো যাতে মেন মেজর পয়েন্টগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে। তো আশা করি তোমাদের সিরিজটা ভালো লাগবে, সঙ্গে থেকো এবং চলো আজকে সিরিজ শুরু করে দেওয়া যাক। প্রথমে বলে রাখি, যারা এই সামনে এই পরীক্ষাগুলো রয়েছে, বিশেষত এই ডাব্লিউবিসিএসের প্রিলিমস এবং মেন্স, মিসলিনিয়াস সার্ভিস, ক্লার্কশিপ, রেল কিংবা পুলিশ কিংবা পঞ্চায়েত, হোয়াট এভার যে পরীক্ষায় তোমার রয়েছে না কেন, এসএসসির এমটিএস পরীক্ষা থাকুক না কেন, 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না। আমরা কিন্তু জড়ো করে দিয়েছি। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার একটা নোট বানিয়ে দিন, তো নোট নয়, এত নোটটাকেই বই বানিয়ে দিয়ে দিয়েছি, ইবুক। সুতরাং যারা এই 3 বছরের ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ খবরগুলোকে এক ধাক্কায় মুখস্থ করে দিতে চাও, তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিও এবং ইবুকটা সংগ্রহ করে নিও। তোমার পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট মেটেরিয়াল বটেই। চলো শুরু করে দিচ্ছি। প্রথম টপিক হচ্ছে সম্প্রতি সংবাদে দেখা আইএনএস ত্রিপুট এর ব্যাপারে নিচের কোন তথ্যটা সত্য? অপশান এ, এটি কিয়েভ শ্রেণীর বিমানবাহী রণতরী, নাকি অপশান বি, এটি একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, নাকি অপশান সি, এটি একটি তালোয়ার ক্লাস ফ্রিগেট, অপশান ডি, এটি একটি পারমাণবিক চালিত সাবমেরিন। তোমরা অবশ্যই কমেন্টে জানাও কোন ধরনের এটি একটি সাবমেরিন। আইএনএস ত্রিপুট সম্প্রতি খবরে কিন্তু এসছে এবং ভারতের প্রথমতম কোনো একটা ব্যাপার এটা। যারা জানো তারা কমেন্টে জানিয়ে দাও। এটার রাইট অ্যান্সার হচ্ছে স্যার তালোয়ার ক্লাস ফ্রিগেট। তালোয়ার ক্লাস ফ্রিগেট এই জিনিসটা কি বা তথ্যগুলো কি আছে এর সম্বন্ধে এক ঝলক আমরা সিনপসিসটা দেখে নিই। গোয়া শিপইয়ার্ড লিমিটেড, যাকে শর্টে বলা হয় জিএসএল, সেখানে এটা তৈরি করা হয়েছিল এবং এটা দেশীয় পদ্ধতিতে অর্থাৎ ইন্ডিজেনাস মাধ্যমে প্রথম তৈরি করা হয়েছিল তালোয়ার ক্লাস ফ্রিগেট, যার নামই হচ্ছে ত্রিপুট। তাহলে এটা কিন্তু দেশের ইন্ডিয়ার ইন্ডিজেনাস ফার্স্ট তালোয়ার ক্লাস ফ্রিগেট। এটা তার স্ট্র্যাটেজিক হিসাবেও কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে গেল। এই জন্য এটি প্রথম দেশীয়ভাবে নির্মিত তালোয়ার শ্রেণীর ফ্রিগেট। 2016 সালের অক্টোবরে ভারত আর রাশিয়ার অ্যাডমিরাল গ্রিগোভিচ শ্রেণীর, যেটা প্রজেক্টটার নাম ছিল প্রজেক্ট 1135.6 ক্লাস নামে পরিচিত, তার 4টে স্টিলথ ফ্রিগেট কেনার জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছিল এবং তারই আপডেট ভার্সান বা তার বর্তমান রূপ বলতে পারো, যেটা ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের লোকজন গোয়া শিপইয়ার্ড লিমিটেড থেকে এটা নিজস্বভাবে তৈরি করে ফেলেছে। এই দুটি ফ্রিগেট, দুটো আছে, একটা হচ্ছে তুশিল আর একটা হচ্ছে তমাল, সরাসরি রাশিয়া থেকে কিন্তু আমদানি করা হয়েছিল। আর বাকি দুটো ফ্রিগেট ভারতের তথ্য প্রযুক্তি স্থানান্তর, মানে ওইখানে যে প্রযুক্তিতে তৈরি করা হয়েছিল সেই টেকনোলজিটা কিন্তু অ্যাডপ্ট করা হয় এবং সেই টেকনোলজির মাধ্যমেই কিন্তু গোয়া শিপইয়ার্ড লিমিটেডে তৈরি করা হয়েছিল এবং তারই প্রথম হচ্ছে ত্রিপুট এই 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 ফ্রিগেটটি। ঠিক আছে, তো বর্তমানে ভারতীয় নৌবাহিনীর মধ্যে ইতিমধ্যেই 6টি জাহাজ পরিচালনা রয়েছে। একটা হচ্ছে আইএনএস তালোয়ার, একটা হচ্ছে আইএনএস ত্রিশূল, একটা হচ্ছে আইএনএস তাওয়ার, আইএনএস তেক, আইএনএস তারকাস আর আইএনএস ত্রিকান্ত। যারা ডিফেন্সের পরীক্ষা তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এনডিএ কিংবা পুলিশের পরীক্ষাগুলোর জন্য, এছাড়াও বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে মিসলিনিয়াস সার্ভিসের জন্য। পরীক্ষার আগে অবশ্যই টপিকগুলো দেখে যেও। চলো পরের কোশ্চেন। পেটিএম ঋণদাতা, মানে যারা লোন দেয়, লেন্ডার, এবং মার্চেন্ট নেটওয়ার্ককে পয়েন্ট অফ সেলস বা শর্টে বলা হয় পিওএস, এই সলিউশন অ্যান্ড ইলেকট্রনিক ডেটা ক্যাপচারিং বা ইডিসি শর্ট ফর্ম বলা হয়, বা কার্ড মেশিন সার্ভিস বলা হয়, কার্ড মেশিন সরবরাহ করতে কোন ব্যাংকের সাথে পার্টনারশিপ করা হয়েছে? অর্থাৎ পেটিএম ঋণদাতা এবং মার্চেন্ট নেটওয়ার্ক পয়েন্ট অফ সেলের সঙ্গে কোন ব্যাংকের মাধ্যমে পার্টনারশিপের মাধ্যমে এই ইডিসি আর পিওএস সিস্টেমকে বাস্তবায়িত করার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে? অপশান এ বলছে ইয়েস ব্যাংক, অপশান বি বলছে এইচডিএফসি, অপশান সি বলছে অ্যাক্সিস ব্যাংক আর অপশান ডি বলছে আইসিআইসিআই। কোন ব্যাংক অ্যান্সার হবে? উত্তর
উত্তর হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক। তাহলে ইকোনমিক দেখা থেকেও কিন্তু দেখে নিতে হবে। চলো পরের কোশ্চেন, নিচের কোন দেশ 2030, খেয়াল করো 2030 সাল বলা হচ্ছে, নিচের কোন দেশ 2030 সালের শীতকালীন অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমস আয়োজন করেছে? আমাদের কিছুদিন আগেই এই প্যারিসে সদ্য চালিত হলো এই অলিম্পিক গেমস, এবং অলিম্পিকের জিকে, স্ট্যাটিক জিকে তোমরা পড়াশোনা করছো, এবং তোমরা নিশ্চয়ই সাম্প্রতিকতম খবর যেটা খেয়াল রেখেছো যে এবারে কিন্তু প্রথমবারে ভারতীয় মহিলা হিসাবে, শুটার হিসাবে মানু ভাকার সে কিন্তু অ্যাওয়ার্ড জিতলো, মেডেল জয়লাভ করলো। কোন খেলায়? কমেন্টে জানিয়ে দাও। আর 2030 সালে যে শীতকালীন বা উইন্টার অলিম্পিকটা হবে এবং প্যারা অলিম্পিকটা হবে, সেটা নিচের 4টে দেশের মধ্যে কোথায় হবে? অপশান এ ফ্রান্স, অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান সি অস্ট্রেলিয়া, নাকি অপশান ডি নিউজিল্যান্ড? কোনটা হবে স্যার? এটার অ্যান্সারও হচ্ছে ফ্রান্স। কি জিনিস স্যার? এক ঝলকে অলিম্পিকের গল্পগুলো দেখে নিই, যেগুলো স্ট্র্যাটেজিকের জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যাকে আমরা আইওসি বলি শর্টে, তারা ফ্রান্স আলপস 2030 সালে শীতকালীন অলিম্পিক, মানে আলপসের কাছাকাছি অঞ্চলে ফ্রান্স আলপস 2030 শীতকালীন অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমস আয়োজন করছে। এবং বর্তমানে এই ফ্রান্সের যদি বলা হয় জিকের পোর্শনগুলো কি, তাহলে ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম কিন্তু কি? ইমানুয়েল ম্যাক্রো। 2030 সালে এই শীতকালীন গেমস 1992 সালের একটা এডিশন বলা যেতে পারে, যেখানে প্রথমবারের জন্য এই ইভেন্টটা করা হয়েছিল। পরবর্তীকালে সেকেন্ড টাইম ফ্রান্সে এটা কিন্তু আবার ফিরে আসছে, পুনরায় পারফর্ম করা হচ্ছে। এবং এই টুর্নামেন্টটা 2026 সালে কিন্তু, মানে পরের বছর ইতালিতে অনুষ্ঠিত হবে। আমরা জানি অলিম্পিক প্রতি 4 বছর অন্তর অন্তর হয়। তো 2030 সালে হচ্ছে ফ্রান্সে, তো 26 সালে হবে কোথায়? ইতালিতে। ঠিক আছে, 2030 সালে ফ্রান্সে আর 2026 সালে ইতালিতে। তোমরা কমেন্টে জানিয়ে দাও তাহলে এর ঠিক 4 বছর আগে, অর্থাৎ 2022 সালে কোথায় করা হয়েছিল লাস্ট শীতকালীন অলিম্পিকটা। এই পার্টিকুলার যে 2030 সালে শীতকালীন অলিম্পিকটা হবে, সেটা বিখ্যাত মাউন্ট ব্ল্যাঙ্ক, যার হাইট হচ্ছে প্রায় 15,700 ফিট বা 5,000 মিটারের একটু বেশি। সেখানে আলপসের সর্বোচ্চ চূড়াটা, যেখানে এই আলপস পর্বতমালার একটা পার্ট, যেখানে কিন্তু এটা পারফর্ম করা হচ্ছে। আরও যদি কতগুলো জিনিস দেখে নেওয়া যায় এই অলিম্পিক সম্বন্ধে, সেটা কি? সৌদি আরব 2025 সালে প্রথম অলিম্পিক ইম্পোর্টস গেমস আয়োজন করছে। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, এবং স্ট্র্যাটেজিকের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট, যে 2025 সাল থেকে কিন্তু সৌদি আরব সেখানে অলিম্পিক গেমস থেকে কিন্তু ইম্পোর্টস গেমস করছে। আর 2025 সালে ভারতে ডিসেম্বর মাসে FIH হকি মেন্স জুনিয়র বিশ্বকাপ আয়োজন করছে। ঠিক আছে, এছাড়া অস্ট্রেলিয়া আর উজবেকিস্তান 2026 আর 2029 সালে AFC মহিলা এশিয়ান কাপ, ওমেন এশিয়ান কাপ আয়োজক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্রাজিলকে ফিফা 2027 মহিলা বিশ্বকাপের আয়োজক দেশ ঘোষণা করা হয়েছে। তার মানে শুধুমাত্র অলিম্পিক নয়, এছাড়া কতগুলো খবর দেওয়া হচ্ছে যে ব্রাজিল কিন্তু ফিফা ওমেন যে ওয়ার্ল্ড কাপ আছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেটা আয়োজন করছে কত সালে? 2027 সালে। আরও কতগুলো খেলার খবর দেখে নেওয়া যাক। যে ভারত গুয়াহাটির যে ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স রয়েছে, সেটা অনুযায়ী BWF ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2025 সালে হোস্ট করছে। আর সৌদি আরব তার যে রাজধানী কোথায়? রিয়াদ, সেখানে 2034 সালে এশিয়ান গেমস আয়োজন করে চলেছে। তাহলে এশিয়ান গেমস 2034 সালে আয়োজন করা হচ্ছে কোথায়? রিয়াদে, অর্থাৎ সৌদি আরবে। এছাড়াও পার্টিকুলার এই সৌদি আরবেই 2034 সালেই মেন্স ফিফা কিন্তু আয়োজন করা হচ্ছে। তাহলে এশিয়ান গেমস আয়োজন করছে, আবার মেন্স ফিফা ফুটবল বিশ্বকাপ সেটাও কিন্তু আয়োজন করা হচ্ছে সৌদি আরবেই। তাহলে 2034 সাল কিন্তু সৌদি আরবে স্পোর্টসের জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে যাচ্ছে, হোস্ট কান্ট্রি হয়ে যাচ্ছে। 25 সালে কিন্তু অলিম্পিক ইম্পোর্টস গেম আয়োজন করছে। সুতরাং সৌদি আরব কিন্তু খেলাধুলা থেকেও বেশ কিছু উন্নতি লাভ করছে, পয়েন্টটা দেখে নেওয়ার বিষয়। ইংল্যান্ড জুন মাসে, অর্থাৎ এই যে লাস্ট জুন মাস গেল, 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বা WTC ফাইনাল আয়োজন করবে। ঠিক আছে, বলে এটা ঘোষণা করে দিয়েছে। এবং এই নিয়ে টোটাল কিন্তু 4th টাইম এটা ইংল্যান্ডে আয়োজন করা হয়ে থাকবে। আর লাস্ট একটা খবর স্পোর্টস রিলেটেড, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা
আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 সালে আয়োজন করছে। তার মানে অর্থাৎ এই বছর আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় হচ্ছে? সাউথ আফ্রিকা। সুতরাং এক ঝলকে স্পোর্টসের খবরগুলো একটু দেখে নিতে পারলে আমার মনে হয় তোমাদের রিভিশনটা খুব ভালো হয়। আমাদের উদ্দেশ্যই ছিল একটা, যে তোমাদের এক ঝলকে কুইক রিভিশনটা হয়ে যেতে পারে। তাই ইম্পর্ট্যান্ট খবরগুলোকে আমরা কিন্তু হাইলাইটসে নিয়ে আসছি। চলো পরের খবর, 6G স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড কানেক্টিভিটি এটা বাড়ানোর জন্য C.DOT নিচের কোন দুটি আইআইটির সাথে পার্টনারশিপ করেছে? C.DOT একটা প্রযুক্তি যার মাধ্যমে 6G, আমরা জানি 2G 3G 4G 5G, এই যে স্ট্যান্ডার্ডাইজেশন বা কানেক্টিভিটি, মোবাইল কানেক্টিভিটি বাড়ানোর জন্য রিসেন্টলি কোন কোন আইআইটি তারা চুক্তিবদ্ধ হয়েছে। তার মানে মৌসাইনের থেকে একটা কোশ্চেন। অপশান কি বলছে? অপশান এ আইআইটি দিল্লি অ্যান্ড আইআইটি মাদ্রাস, অপশান বি বলছে আইআইটি রুড়কি অ্যান্ড আইআইটি মান্ডি, অপশান সি আইআইটি রুড়কি অ্যান্ড আইআইটি কানপুর, আর লাস্ট অপশান আইআইটি মাদ্রাস অ্যান্ড আইআইটি মান্ডি। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হতে চলেছে অপশান বি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। C.DOT তার ফুল ফর্ম কি? দ্য সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স, ঠিক আছে, দ্য সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স। আর এই স্কিমটার লক্ষ্যটা কি? এই স্কিমটার লক্ষ্যটা হচ্ছে যাতে সাস্টেইনেবল বা সাশ্রয়ী মূল্যের মাধ্যমে একটা ব্রডব্যান্ড কানেকশন এবং মোবাইল যে কানেক্টিভিটি যে পরিষেবাগুলো আমরা পেয়ে থাকি, যেটা আরও উন্নতভাবে আরও বেশি করে বাস্তবায়িত করা যায়, এটা কিন্তু এর উদ্দেশ্য। চলো পরের কোশ্চেন। আমরা জানি কিছুদিন আগেই কার্গিল বিজয় দিবস পালন করা হলো। তোমরা কমেন্টে জানিয়ে দাও কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়। কার্গিলের যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে, প্রতিরক্ষা দপ্তরের ইতিহাসে খুবই উল্লেখযোগ্য বিষয়। ভারতবর্ষের স্বাধীনতার উত্তর পরবর্তী যুদ্ধের ইতিহাসে কিন্তু ইম্পর্ট্যান্ট দিক একটা। এই কার্গিল যুদ্ধের সময় অবস্থান পুনরুদ্ধারের জন্য ভারতীয় সেনাবাহিনী নিচের কোন অভিযানটা শুরু করেছিল? স্ট্র্যাটেজিকের পোর্শন, অর্থাৎ কার্গিল যুদ্ধের সময় কোন অপারেশনটা হয়েছিল? অপারেশন পরাক্রম, নাকি অপারেশন শক্তি, নাকি অপারেশন বিজয়, নাকি অপারেশন মেঘদূত? আশা করি তোমরা প্রত্যেকেই এই জিকেটা জানো। শুরু হয়েছিল তখন কি? কার্গিল যুদ্ধ মানে কোন অপারেশন? অপারেশন ভিক্টরি বা বিজয়, ঠিক আছে। কার্গিল দিবস পালন করা হয়ে থাকছে প্রতি বছর 26শে জুলাই, কারণ পাকিস্তানকে এই যুদ্ধে কিন্তু আমরা নাস্তানাবুদ করে দিয়েছিলাম। প্রতিবার পাকিস্তান আমাদেরকে ওই মশার মতো করে জ্বালিয়ে মারি। মশা তো আমাদেরকে খুব দারুণ করে অসুবিধা করতে পারে না, কিন্তু ওই কানের কানে কুকু করে আওয়াজ করে, তো পাকিস্তান ওরকমই অবস্থা। কিন্তু এই যুদ্ধে কিন্তু পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়ে দেওয়া হয়েছিল। ভারতীয় বীর জওয়ানরা তারা কিন্তু তাদের পরাক্রম দেখিয়ে দিয়েছিল। এই দিনটি বীরত্বের সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং ভারতীয় সৈন্যদের যে সাহস, যে পরাক্রম এবং যে শক্তি, তাকে এবং যে আত্মত্যাগ, বলিদান, এইগুলোকে উদযাপন করার জন্যই এই বিজয় দিবস বা কার্গিল যুদ্ধের এই দিনটাকে আমরা পালন করে থাকি। 2024-এ অর্থাৎ এই বছর কার্গিল বিজয় দিবস 25তম বার্ষিকী পালিত হলো, ঠিক আছে, 25th টাইমস পালন করা হচ্ছে। এবং তাহলে কবে করা হয়েছিল যুদ্ধটা? যুদ্ধটা হয়েছিল 1999 সালে। কাশ্মীরের কার্গিল জেলা এবং যাকে আমরা LOC বলি বা লাইন অফ কন্ট্রোল, সেখানে ওই ভারত পাকিস্তানের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। অর্থাৎ এই নিয়ে 25th টাইম 2024 সালে কিন্তু দিবসটা উদযাপিত হলো। চলো পরের খবর আবার মনে করে দিই। দেখো যেটুকু চেষ্টা করছি সেটা হচ্ছে কুইক রিভিশন করার জন্য, কুইক হাইলাইটস দেওয়ার জন্য, বাট পিএসসির ট্রেন্ড কিন্তু পুরনো বছরের খবর দেওয়া। তাই আমি ছকে ছকেই নোট বানিয়ে দিয়েছি। তোমার যদি মনে হয় যে ওয়ান শটে একটা ইন আ নাটশেল পুরো পড়াটা রিভিশন করে নেবে, সেটা স্পোর্টস হোক, কি অ্যাওয়ার্ডস হোক, কি অ্যাপয়েন্টমেন্ট হোক, সেটা কি মৌসাইন হোক, কি সামিট হোক, কনফারেন্স হোক, কি ডিফেন্সের খবর হোক, কি পোর্টাল বা র্যাঙ্কিং ইন্ডেক্সেস হোক, হোয়াট এভার যেটাই থাকুক না কেন, তোমরা কিন্তু সবই পেয়ে যাবে এখানে। তো কুইক রিভিশনের জন্য কিন্তু এর থেকে ভালো নোটস এই মুহূর্তে এখন কিন্তু সচরাচর পাওয়া যাবে না। 3 বছরের, তাও বারবার করে বলছি, যেটা 3 বছরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সচরাচর পাওয়া যায় না। এবং যেহেতু এটা শর্ট টাইমের জন্য তোমাদের পড়তে বলছি, তাই জন্য ইবুক আকারে আনা হয়েছে। যদি তোমার পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। চলো পরের কোশ্চেন দেখি। সম্প্রতি সংবাদে দেখা সঙ্গমেশ্বর মন্দির, আমরা জানি আর্ট অ্যান্ড কালচার থেকে কোশ্চেন আসে, সঙ্গমেশ্বর মন্দির নিচের কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ বলছে নর্মদা, অপশান বি বলছে কৃষ্ণা, অপশান সি বলছে গোদাবরী, অপশান ডি বলছে গঙ্গা। কোনটা অ্যান্সার হবে? কুইক বলো। নর্মদা নাকি কৃষ্ণা নাকি গোদাবরী নাকি গঙ্গা? নর্মদা, কৃষ্ণা, গোদাবরী নাকি গঙ্গা?
সঙ্গমেশ্বর, সঙ্গমেশ্বরের নামটার মধ্যে কোথাও না কোথাও সাউথ ইন্ডিয়ার একটা কানেকশান আছে, তাই না? তাহলে গঙ্গা যদি আমি কনসেপচুয়ালি ভাবি তাহলে গঙ্গা হবে না, তাহলে গোদাবরী, নর্মদা, কৃষ্ণা কোনটা হওয়া উচিত স্যার? এটার অ্যান্সার অ্যাকচুয়ালি হওয়া উচিত কৃষ্ণা। কৃষ্ণা নদী ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যেহেতু এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে, তাই আশা করি তোমরা প্রত্যেকে কৃষ্ণা নদীর যে অবস্থান রয়েছে সেগুলো দেখে যাবে। কৃষ্ণা নদীর ডানে বায়ে কী কী উপনদীগুলো রয়েছে সেটা দেখে যাবে, ঠিক আছে? যেমন মান, নীনা, সিনা, বিমা, দেখে যেও, ওই নদীগুলোর নাম দেখে যেও, ঠিক আছে? তারপরে মুশি দেখে যেও, কিন্নার, সানি, যে যে উপনদীগুলো রয়েছে, এটা তোমার যদি এই দিক থেকে এদিকে যাই তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এরকমভাবে কিন্তু আরও নদী রয়েছে, যেমন কয়না, ভারনা, ঠিক আছে, ঘাটপ্রভা, মালপ্রভা, পেঞ্চগঙ্গা, দুধগঙ্গা এবং তুঙ্গভদ্রা, দুটো মিলে তুঙ্গভদ্রা। তো খুব ইম্পর্ট্যান্ট। এবং তুঙ্গভদ্রার তীরেই রায়চুর দোয়াব, যেখান থেকে কিন্তু পিএসসি লেভেলে পরীক্ষায় ইতিহাসের পয়েন্ট অফ ভিউতে কোশ্চেন আসে যে রায়চর দোয়াব কে জয় করেছিল এবং রায়চর দোয়াবকে নিয়ে কোন কোন বংশের মধ্যে ঝামেলা হয়েছিল। মেডিয়েভেল হিস্ট্রির পার্ট, আশা করি যারা পড়াশোনা করো তারা কিন্তু ধরে ফেলেছো কোন জিনিসটা। তো কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে কিন্তু জিকে পোর্শনগুলো ভালো করে দেখে যেও, কানেক্টান জায়গা। চলো পরের প্রশ্ন। ভারত থেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, বা একটু আগে বললাম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি, তো ভারত থেকে এই কমিটিতে সদ্য কে সদস্য নির্বাচিত হয়েছেন? অপশান এ হচ্ছে নীতা আম্বানি, অপশান বি হচ্ছে পিটি ঊষা, অপশান সি হচ্ছে মেরি কম, আর অপশান ডি হচ্ছে অশ্বিনী নাচাপ্পা। আচ্ছা, পিটি ঊষার অপর নাম কি? কমেন্টে জানিয়ে দাও। মেরি কমের আত্মজীবনীর নাম কি? কমেন্টে জানিয়ে দাও। আর কে হয়েছেন স্যার? অ্যান্সার হচ্ছে নীতা আম্বানি। অ্যান্সার নীতা আম্বানি। খেয়াল করে রেখো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বর্তমানে চেয়ারপারসন বা প্রেসিডেন্ট কে আছেন, এটাও কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দাও। চলো পরের কোশ্চেন। সম্প্রতি প্রকাশিত 2024 সালে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স বা সূচকে ভারতের স্থান কত? 85 নাকি 86 নাকি 82 নাকি 84? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্ডেক্স। ইন্ডেক্স থেকে প্রতিবারই অনেক রকম কোশ্চেন দিয়ে থাকে। অবশ্যই তোমরা কিন্তু 2 বছরের ইন্ডেক্স দেখে যেও, কারণ র্যাঙ্কিং অনেক সময় পিএসসির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আগের বছর থেকে দেয়, তাই একটু দেখে যেও। এবং এসএসসিও কিন্তু প্যাটার্ন পাল্টাচ্ছে, একটু পুরোনো জিনিস দেয়, তো একটু আপডেট হয়ে যেও বিশেষ বিশেষ কিছু কিছু স্পেসিফিক ইন্ডেক্সের ক্ষেত্রে। তো এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইন্ডেক্স, হেনরি পাসপোর্ট ইন্ডেক্স, দেখে যেও। অ্যান্সার কী হবে স্যার? অ্যান্সার হবে 82। স্যার জিকে কী আছে? জিকে হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এই 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 র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 82তম, যেটা ভারত কিন্তু আগের বছরই ছিল কিন্তু 84তম স্থানে, অর্থাৎ 2খানা জায়গা জাম্প করেছে, 2খানা স্টেপ এগিয়ে এসছে। আর আগের বছর কিন্তু জাপান ছিল এই ইন্ডেক্সের নাম্বার 1 পজিশানে, যেখানে কিন্তু সিঙ্গাপুর এখন নাম্বার 1 হয়ে গেল। দেখে নিও। আর এই পাসপোর্টের জন্য যদি গল্পগুলো একটু জানতে চাও তাহলে দেখে নাও। এই বর্তমানে একজন ভারতীয় যাদের পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্ট হোল্ডার একজন ভারতীয় কিন্তু কোনো রকম ভিসা ছাড়াই প্রায় 58খানা দেশ ঘুরতে পারবে, ঠিক আছে? এবং এই লিস্টে নাম্বার 1 যে সিঙ্গাপুর, সে পাসপোর্ট আছে কিন্তু ভিসা নেই, ঠিক আছে? তো ভিসা ছাড়া ঘুরতে পারবে কতগুলো দেশ? প্রায় 195খানা দেশ ঘুরতে পারবে। আর এই র্যাঙ্কেই যৌথভাবে সেকেন্ড র্যাঙ্কে রয়েছে কারা? ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং স্পেন। 5খানা দেশ রয়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, স্পেন, 5খানা দেশ কিন্তু 192খানা দেশে ঘুরতে পারবে উইদাউট ভিসা, শুধু পাসপোর্ট থাকলেই হতে পারে। আর 195খানা দেশ ঘুরতে পারবে কত কারা? সিঙ্গাপুর। সেখানে ইন্ডিয়া ঘুরতে হচ্ছে মাত্র 58খানা দেশ। আর পাকিস্তানের কথা বাদই দাও, পাকিস্তান তো আফগানিস্তান থেকে পিছিয়ে রয়েছে। আফগানিস্তানের পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী 103 নম্বরে রয়েছে আফগানিস্তানের সূচক, আর পাকিস্তান তো তারও পেছনে রয়েছে, ঠিক আছে? যদিও পাকিস্তানে পাকিস্তান কিন্তু 100তম স্থানে রয়েছে, কিন্তু পাকিস্তানের একজন নাগরিক ভিসা ছাড়া ঘুরতে পারে মাত্র 33টি স্থান, 33টি জায়গা ঘুরতে যেতে পারবে। সেখানে কিন্তু আফগানিস্তানের লোক ঘুরতে যেতে পারবে 26খানা দেশে। কারণ ওদের থেকে বেশি দেশ ঘুরতে কম দেশ ঘুরতে পারলেও অবস্থাটা কিন্তু পাকিস্তানের আর এতদিন ধরে একটা দেশ ডেমোক্রেসিতে ভুগছে, যদিও ডেমোক্রেসি ভুগছে বলাটাই ভালো ওয়ার্ড হবে, কারণ ওদের তো ডেমোক্রেসি আদৌ আছে কিনা সন্দেহ। যাই হোক,
আর এই আফগানিস্তানের ওপরে যদি দেশগুলোর নাম বলতে হয়, সাম্প্রতিককালে এই দেশগুলো নিয়েও বেশ খবরে এসছে, যেমন সিরিয়া 102 নম্বরে রয়েছে এবং ইরাক 101 নম্বরে রয়েছে। তো ইরাক, সিরিয়া, প্যালেস্তাইনের ঝামেলা তোমরা জানো, সাম্প্রতিককালে কিন্তু ইসরায়েল, ইরান এইগুলোও খবরে আসছে, জায়গাগুলো দেখে যেও, এটাই কিন্তু বিষয়। পরের কোশ্চেন, কোন সরকার শ্রমিক বাসেরা স্কিম চালু করেছে, প্রকল্প চালু করেছে? কোন সরকার শ্রমিক বাসেরা স্কিম চালু করেছে? গুজরাট স্টেট সরকার, নাকি উত্তরপ্রদেশ স্টেট গভর্নমেন্ট, নাকি রাজস্থান স্টেট গভর্নমেন্ট, নাকি বিহার স্টেট গভর্নমেন্ট? কোনটা হবে? কোনটা হবে শ্রমিক বাসেরা স্কিম? এটা স্যার অ্যান্সার হবে গুজরাট। এটা স্যার রাইট অ্যান্সার গুজরাট। গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি স্যার? ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল। ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল তিনি এই প্রকল্প শ্রমিক বাসেরা প্রকল্প চালু করেছেন। এই স্কিমের মাধ্যমে যে টার্গেট নেওয়া সেটা কি স্যার? যে 5 লক্ষ টাকা দৈনিক ভাড়ার প্রায় 15,000 এই যারা নির্মাণ শ্রমিক রয়েছে তাদের অস্থায়ী বাসস্থান প্রদান করতে হবে। আর আরও কী দিতে হবে এদেরকে? বিশুদ্ধ পানি, মানে পানীয় জল আর কি, রান্নাঘর, বিদ্যুৎ, সিসিটিভি, টয়লেট, রাস্তার আলো, নিরাপত্তা এবং স্যানিটাইজেশনের মতো বিভিন্ন রকম যে সুযোগগুলো রয়েছে সেগুলো দিতে হবে। এবং এই সেক্টরেও যারা কাজকর্ম করছে, যেসব শ্রমিক রয়েছে, অর্থাৎ যারা আনঅর্গানাইজ সেক্টরের যারা শ্রমিক এবং যারা নির্মাণ ক্ষেত্রের যারা শ্রমিক, তাদের যাতে ওভারঅল জীবনযাত্রা, যাতে স্ট্যান্ডার্ড অফ লাইফ উন্নত করা যায়, সেটাই কিন্তু এই স্কিমের লক্ষ্য। এবং এই শ্রমিকদের যারা শিশু, তাদের জন্য কিন্তু 6 বছরের বয়সী শিশুদের জন্য কিন্তু আবাসন, মানে থাকার জায়গা বিনামূল্যে রাখা হচ্ছে। আর কী কী সুযোগ দেওয়া হচ্ছে? শ্রমিক অন্নপূর্ণা যোজনা, এবং এর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার অধীনে, মানে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে, আবার খাবার দানও করা হবে, মানে ফুড এবং থাকা যাওয়ার জায়গা এবং এডুকেশান সবকটাকে নিয়ে কিন্তু যারা লেবার ক্লাস, তাদের যাতে জীবনযাত্রা বৃদ্ধি পায়, সেটাকে কিন্তু লক্ষ্যমাত্রা নিয়েই এই শ্রমিক বাসেরা স্কিমকে এক জায়গায় আনা হয়েছে। এবং মনে রাখার বিষয়, এই যে বাজেট হলো, বাজেট এবং এই বাজেটের মধ্যে প্রায় 1,500 কোটি টাকার প্রকল্প, এটা কিন্তু টার্গেট নেওয়া হচ্ছে, যেখানে প্রায় 3 লক্ষ শ্রমিককে এই ফ্যাসিলিটি দেওয়া হবে বলে কিন্তু টার্গেট নেওয়া হয়েছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট স্কিম ওভারঅল, দেখে নিও। অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের, ক্রিশ্চিয়ান মিকেল বা ক্রিশ্চিয়ান মাইকেল কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ হয়েছেন? কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিশ্চিয়ান মিকেল বা মাইকেল? অপশান এ নেদারল্যান্ড, অপশান বি পোল্যান্ড, অপশান সি লিথুয়ানিয়া, অপশান সি ইস্টোনিয়া। কোনটা অ্যান্সার হবে স্যার? কোনটার অ্যান্সার হবে? নেদারল্যান্ড, নাকি পোল্যান্ড, নাকি লিথুয়ানিয়া, নাকি ইস্তোনিয়া? স্যার এটার অ্যান্সার হচ্ছে ইস্তোনিয়া। ইস্তোনিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ইস্তোনিয়া সম্বন্ধে কী জানি স্যার? ক্রিশ্চিয়ান মিকেল এই প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি লাস্ট ছিলেন সেই দেশেরই জলবায়ু মন্ত্রী, ক্লাইমেট মিনিস্টার ছিলেন। এছাড়াও তিনি কোন পার্টির তরফ থেকে শপথ গ্রহণ করছেন? ইস্তোনিয়ান রিফর্ম পার্টি বা ইস্টি রিফর্মাকান্ট বলা হয়। এবং এনার আগে ওই ইস্তোনিয়াতে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে কাজা কালাস, এটা দেখে নিও। আর স্ট্র্যাটেজিকের প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইস্তোনিয়ার রাজধানীর নাম হচ্ছে লিন, আর ওখানকার কারেন্সি কিন্তু ইউরো, এটা দেখে নিও। বাদ বাকিগুলো তো আমরা নোটে দিয়ে দিচ্ছি। সুতরাং এই সেশন তোমাদের কেমন লাগছে? আর আশা করি তোমাদের এক ঝলকে অনেকটাই পড়া তৈরি হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে, যার মারফত তোমরা কিন্তু কুইক রিভিশন দিয়ে দিয়ে পরীক্ষার জন্য এগিয়ে যেতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা টপিক যেটা পড়তে কারোরই ভালো লাগে না, প্রায়শই ভুলে যেতে হয়, কিন্তু এরকমভাবেই চর্চা করে 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 নিজেকে হ্যামারিং করে করে জায়গায় নিয়ে যেতে হয়। কারণ তুমি অঙ্ক করবে, ইংরেজি করবে, জিআই করবে, অন্যান্য জিকেও পড়বে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সবাই কিন্তু পড়লেও পারবে না। সুতরাং চর্চাই করতে হবে, এছাড়া উপায় নেই। সরকার চাই একজন সজাগ নাগরিক তার হাল ধরুক এবং দেশের দশের সেবা করুক। সুতরাং তুমি যদি সরকারি কর্মচারী হতে চাও, তাহলে তোমাকে কিন্তু চোখ কান খুলতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স ঠিকঠাক করে পড়তে হবে। তা আশা করি প্রত্যেকের এই সেশন ভালোই লেগেছে এবং সঙ্গে থাকো। আর আবার বলছি, সামনে যেহেতু অনেকগুলো পরীক্ষা রয়েছে, তাই তোমার যদি মনে হয় 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কুইকলি রিভিশন দিতে হবে, তাহলে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিও। আজকে অবধি থাকলো, পরের সেশনে পরের টপিক নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।